আক্রমণটাকে এমনভাবে করতে আরম্ভ করলেন সেটা যেন একটা উন্মাদনার পর্যায়ে দাঁড়িয়ে গেল। বাদলবাবু দেখলেন যে এটাও আমাদের দেশে করা সম্ভব নয়। অতএব তিনি তাদের বহিরঙ্গগত দিক থেকে অনুপ্রাণিত হলেন, কিন্তু অন্তরঙ্গগতভাবে তারা যে জিনিসটা করার চেষ্টা করেছিলেন সেটা তারা করতে পারলেন। তিনি করতে পারলেন না, করার চেষ্টা করলেন। আর মুশকিল হলো যে কলকাতাতে হল ঘর পাওয়া যাচ্ছে না, সমস্যার চতুর্দিকে। আমার মতো বিশাল বাড়ি আর কটা লোকের আছে, এত বড় একটা হল ঘর পাওয়া যাচ্ছে না। তিনি তখন ঠিক করলেন যে নাটক নিয়ে তাহলে রাস্তায় নিয়ে পড়ি। একাডেমির উল্টো দিকে যে খোলা মাঠটা আছে সেখানে তিনি দলবল নিয়ে ঢাকঢোল পিটিয়ে লোক জড়ো করে সেখানে তিনি নাটক করতে আরম্ভ করে দিলেন। ঠিক সেই সময় কার্জন পার্কে নাটকের অভিনয় 2-3টে দল করছিল, খোলা মঞ্চে খোলাভাবে নাটকের অভিনয় করছিল। বাদলবাবু তাদের মধ্যে ভিড়ে গেলেন এবং তাদের সঙ্গেও নাটক করতে আরম্ভ করলেন। এবং কিছুদিন করার পর দেখলেন যে সেখানে ডেট পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে, এত নাটকের দল যে ডেট পাওয়া যাচ্ছে না। তখন তিনি নিজেই নিজের দলকে নিয়ে নিজের নাটক করতে আরম্ভ করলেন। নাম দিলেন মুক্ত থিয়েটার। এই যে মুক্ত থিয়েটার, এটা কিন্তু আমাদের দেশে বহু পুরনো একটা প্রসেস। বাদলবাবু মুক্ত থিয়েটার বলে যতই এর গুণগান করে থাকুন না কেন, এই জিনিসটা আমাদের দেশে বহুদিন ধরে ছিল। আমাদের দেশের বহুরূপীরা, আমাদের দেশের গাজনের সন্ন্যাসীরা, তারা সাজগোজ করে লোকের কাছে বেরিয়ে পড়তো এবং লোকের কাছে গিয়ে তারা নানা রকম দেবদেবীর গল্প, দেবদেবীর গাথা বলে তারা পয়সা উপার্জন করতো এবং তারা এইভাবে করে করে বেড়াতো। এগুলো আমাদের দেশে ছিল, এগুলো নতুন কিছু নয়। আর কি ছিল? পথনাটক বলে একটা জিনিস ছিল, স্ট্রিট থিয়েটার। সেটা সারা পৃথিবীতে প্রচলিত ছিল। সেই রাশিয়ার রিভলিউশনের সময় থেকে আরম্ভ করে, চীনের রিভলিউশনের সময় থেকে আরম্ভ করে এই থিয়েটার, পথ থিয়েটার, পথে এনে থিয়েটার কাজগুলো করতে আরম্ভ করেছে। এবং এত ভিড় হয়েছিল যে মায়াকোভস্কির যে নাটক মস্কো স্কোয়ারেতে যখন করছিল, তখন 15,000-20,000 লোক সেই স্কোয়ারে ভিড় করে সেই নাটক লোকে দেখছিল। আর চীনে যখন মাও সেতুং মুক্তির আন্দোলনের লড়াই করতে আরম্ভ করলেন, তখন থিয়েটারের অবদানটা একবার ভেবে দেখুন। রেড মার্চ করছেন, লাল ফৌজের রেড মার্চ, পিকিং যাবেন, পিকিং বহুদূর, লম্বা চীন। যাত্রা শুরু করেছেন মাও সেতুং তার লাল ফৌজ নিয়ে। একের পর এক গ্রামে পৌঁছেছেন এবং গ্রামটাকে দখল করার পর দেখছেন গ্রামে কোনো লোক নাই, শ্মশান। কি হলো? যাদের মুক্তির জন্য আমার লড়াই, তারাই সব পালিয়ে গেল, তাহলে আমার লাভটা কি হলো? এটা ঠিক নয়। তো কিন্তু আলোচনায় বসলো। তখন তিনি বুঝলেন যে সাধারণ লোকের কাছে লাল ফৌজিটা আর চিয়াং কাই শেকের মিলিটারিও তাই। অর্থাৎ মিলিটারি মিলিটারির নাম শুনেই পাবলিক পালাচ্ছে। তো ভয়ঙ্কর ব্যাপার। তো যাদের মুক্তির জন্য লড়াই করতে যাচ্ছি তারাই যদি আমাকে দেখে ভয় পালায়, তাহলে আমার সে মুক্তির লড়াই করে লাভটা কি? তখন তিনি তার ওখানকার যিনি নাটক করতেন, টিংলিং বলে একজন মহিলা কলকাতায় এসেছিলেন 1953-তে। আমার তখন খুব ছোট বয়স। তিনি কলকাতায় এসেছিলেন। টিংলিংকে উনি ডেকে পাঠালেন। টিংলিংকে ডেকে পাঠিয়ে ম্যাপটা দেখালেন। ভাবা যায়, লং মার্চের যে ম্যাপটা, যেটা সবচেয়ে গোপনীয়, যে পথে লাল ফৌজ অগ্রসর হতে হতে পিকিং যাচ্ছে, সেই গোপন ম্যাপটা তিনি টিংলিংকে দেখালেন যে আমরা এই পথ দিয়ে এইভাবে এগোচ্ছি, আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমরা যখন যে গ্রামেতে যাব, আপনি তার 3-4 দিন আগে সেই গ্রামেতে আপনার নাটকের দল নিয়ে চলে যান। সেখানে মন্দিরের চত্বর, কলকার বাড়ির উঠো, এই জায়গাটাকে নিয়ে নাটক তৈরি করবেন, করে নাটকের অভিনয় করতে আরম্ভ করুন এবং ওখানকার লোকদের বোঝান যে লাল ফৌজ আর চিয়াং কাই শেকের মিলিটারি এক নয়। লাল ফৌজ আসছে তোমাদের মুক্তির বার্তা বহন করে, চিয়াং কাই শেকের মিলিটারি তোমাদের ধ্বংস করার জন্য আসবে। এটা তুমি বোঝাও তাদেরকে। টিংলিং দায়িত্ব নিলেন। কি
গুরুত্বপূর্ণ দায়িত্ব বুঝতে পারছেন। এই দলিলটা যদি ফাঁস হয়ে যায় তাহলে তো মাউসেতুনের গর্দান যাবে। কিন্তু থিয়েটারের উপর কি বিশ্বাসে মাউসেতুন টিংলিংকে যেটা দিলেন, এবং টিংলিং তার দল নিয়ে অভিনয়গুলো করতে করতে চলতে আরম্ভ করলেন। আর পেছনে পেছনে লাল ফৌজ যাচ্ছে। এবারে দেখা গেল যে একটা গ্রামে ঢুকে থাকে, আরে বাপরে গ্রামে সবগুলো হয়ে করছে, কেউ জল খেয়ে দিচ্ছে, কেউ বাতাসা দিচ্ছে, কেউ বস্তু দিচ্ছে। তারা বুঝতে পেরে গেছে যে এই মিলিটারি আর চিয়াং কাই-শেকের মিলিটারি এক নয়, এরা আমাদের মুক্তির বার্তা বহন করে আনছে। এইটা সেদিন থিয়েটারে এই কাজটা করেছিল, এবং এই অদ্ভুত কাজটা করেছিল বলে 1949-এ যখন চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো, চিয়াং কাই-শেকের পতন হলো, এবং মাওয়ের নেতৃত্বে সেখানে যখন চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো, সেখানে নতুন করে দেশ গঠন করবার জন্য সেখানকার সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হলো। আমাদের সরকারের মতো নয় যে জোরে হাঁচি দিলে 5 দিন ছুটি, এটা জানো, সমস্ত ছুটি বাতিল হয়ে যাবে, কোনো ছুটি চলবে না। আমার দেশকে এখন তৈরি করতে হবে, অতএব সমস্ত রকম ছুটি বাতিল। 5টা না 6টা মাত্র ছুটি তিনি রাখলেন, যেখানে প্রায় 130টা ছুটি ছিল সেখানে কমিয়ে তিনি 5টা না 6টা মাত্র ছুটি রাখলেন। এবং সেই ছুটিগুলোর মধ্যে একটা ছুটির দিন হচ্ছে চাইনিজ থিয়েটার ফেস্টিভ্যাল ডে, নাটকের উৎসবের দিন। ভাবা যায় নাটক কি সম্মান সেদিন দিয়েছিল। নাটক সেদিন মুক্তি আন্দোলনের পাশে থেকে জাতীয় মুক্তির লড়াইতে অদ্ভুত দায়িত্ব পালন করেছিল। আমাদের কলকাতা কেন্দ্রিক যে গ্রুপ থিয়েটার, তারা জোরে পলিটিক্যাল কথা বলে না, একটু জোরে কথা বলে তাকিয়ে দেখে যেটা তৃণমূল না সিপিএম নাকি, কথা বলে জোরে, খুব বড় বড় কথা বলে। ডায়লগ যখন দিচ্ছে মাইক্রোফোনের সামনে, তখন আমার মতো খুব বড় বড় কথা বলছে। কিন্তু থিয়েটার যখন করতে যাচ্ছে তখন পলিটিক্যাল কথাবার্তাগুলোকে ঢোক গিলে ফেলছে এবং সেই কথাগুলোকে পরিষ্কার করে বলে মানুষের কাছে হাজির হতে পারছে না। উৎপল দত্ত তো চেষ্টা করেছিলেন, তাকে তার জন্য ধরে জেলে পড়া হয়েছিল এবং তিনি কারাবাসও করেছিলেন। কিন্তু অন্য কোনো নাট্যকর্মী আমাদের পশ্চিমবঙ্গে সেইভাবে নাটক করার জন্যে কারাবাস করেছেন, এটা ভাবা যায় না। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, বলি। অন্য প্রসঙ্গ হলো, মানে বলতে খুব ইচ্ছে করছে বলে বলছি, আমাদের বাংলা কাব্যের ক্ষেত্রে এত কবিতা এসেছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। কত কবি এসেছিল বলুন তো? সেই বিষ্ণুতে সুধীন দত্ত থেকে আরম্ভ করে, প্রেমেন্দ্র মিত্র থেকে আরম্ভ করে, জীবনানন্দ দাস থেকে আরম্ভ করে কত কবি, যাদের যে সমস্ত কবিদের জন্য আমরা হই হই করে উঠি কবিরা, সব 1920 প্রথম বিশ্বযুদ্ধের পর এইসব কবিদের আবির্ভাব। এবং এরা সবাই পরাধীন দেশের কবি, তখন ভারতবর্ষ পরাধীন। এদের কবিতার একটা লাইন পরাধীনতা নিয়ে নেই। এরা যে পরাধীন দেশের কবি, সেই বেদনার কোনো চিত্র এদের কাব্যের কোনো একটা শব্দের মধ্যে নেই। ভাবা যায় তাহলে তুমি কি পরাধীন দেশের কবি হবে? পরাধীনতা হচ্ছে ফার্স্ট সেন্টিমেন্ট, মানুষকে উজ্জীবিত করবে, আর কবিরা হচ্ছে সবচেয়ে বেশি সেন্টিমেন্টাল। অতএব পরাধীনতার বেদনার কথা তো কবিদের কাব্যে প্রথম ভালো করে দেখা দেবে। একমাত্র নজরুল এগিয়ে এলেন, সুকান্ত এগিয়ে এলেন, আর একটি মানুষ সব সময় মানুষের পাশে থেকে গিয়েছিলেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল, এই তিনজন তাদের কাব্যের মধ্যে পরাধীনতার বেদনার কথা বলেছেন, ব্রিটিশের অত্যাচারের কথা বলেছেন, দেশের মুক্তি আন্দোলনের কথা বলেছেন। আর কোনো কবির কাব্যে একটা কোনো শব্দ নেই। কি বড় কবি হে তোমরা, তোমাদেরকে নিয়ে সেমিনার করবো আমরা। তোমরা সেমিনারের কবি। বুদ্ধদেব বসু, তার কবিতা বলে বোঝা যায় না যে পরাধীন দেশের কবি। জীবনানন্দ দাস, তার কবিতা বলে বোঝাই যায় না যে তিনি পরাধীন দেশের কবি। আর এই পরাধীন দেশের কবির প্রথম সেন্টিমেন্ট তো পরাধীনতা। অথচ পরাধীনতার কোনো কথা তাদের কাব্যের মধ্যে কোথাও নেই। কারণ কি জানেন? তারা সব তো বিলিতি কবিদের দ্বারা প্রভাবিত।
তাদের পাটা এখানে, কিন্তু মগজটা হচ্ছে বিলেতে, এবং সেইখানকার কবিতা থেকেও পরাধীন নয়, অর্থাৎ তাদের কাব্য কোনো পরাধীনতার কিছু নেই। আর নজরুল তো এই মাটি থেকে জন্মেছে, এই মাটি থেকে বড় হয়েছে, এবং এই মাটি থেকে তার কাব্য রচনা হয়েছে বলে তার কাব্যের মধ্যে পরাধীনতা। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ভারতবর্ষের মধ্যে একমাত্র কবি, বোধ করি এখন অব্দি, আমি কবিতা লিখিনি, লিখলে হয়তো কম্পিটিশন হয়ে যেত, নজরুল হচ্ছে একমাত্র কবি যিনি শুধুমাত্র কবিতা লেখার জন্যে তাকে হাজতবাস করতে হয়েছে। ভাবা যায়, এত বড় ভারতবর্ষে একমাত্র কবি যিনি কাব্য রচনা করার জন্য যাকে হাজতবাস করতে হয়েছে। সে কথা যাক, সে প্রসঙ্গ থেকে আমি চলে যাচ্ছি। এবার চাইনিজ যখন মুক্তি আন্দোলনে যখন তারা এই পিপলস থিয়েটারকে গুন্ডরা দিল, তখন পিপলস থিয়েটারের একটা খ্যাতি আমরা বুঝে নিতে পারলাম এবং এটাকে স্বীকার করে নিতে পারলাম। এবং বাংলা নাটকের ধারায় মুক্ত মঞ্চের নাটক বলে বাদলবাবু আমাদের দেশে যে প্রচলিত যে পথনাটক যেটা ছিল সেইটাকে তিনি বললেন, উনি বললেন যে আমার জিনিসটা পথনাটক নয়, আমার জিনিসটা একটু অন্যরকম। তিনি দলবল নিয়ে গ্রামে চলে গেলেন, গ্রামে চলে গিয়ে গ্রামের মানুষকে জড়ো করলেন এবং জড়ো করে তাদের সামনে নাটকের অভিনয় করতে আরম্ভ করলেন। মিছিল, ভোমা, এসব নাটক অভিনয় করতে আরম্ভ করলেন। তো পথনাটক তো তাই, কারখানার গেটে, বাজারের রাস্তায় যেখানে লোকজন বেশি চলাচল করে সেখানে ঢাকঢোল পিটিয়ে লোক জড়ো করো, লোক জড়ো করে সেখানে লোক যখন হাজির হয়ে গেল তখন নাটকের দল তাদের নাটক করতে আরম্ভ করলো। আর জি করের হত্যাকাণ্ড কেন হলো বলতে আরম্ভ করলো। আজকে চাকরি প্রার্থীদের চাকরি চলে যাচ্ছে, পুলিশ তাকে অত্যাচার করছে কেন সেটা বলতে আরম্ভ করলো। নাটকের মধ্য দিয়ে জনজীবনের সংগ্রামের কথাগুলো তারা মানুষের কাছে প্রচার করতে আরম্ভ করলো। একদম নাটকের প্যাটার্নে সেগুলো তারা লোকের কাছে পৌঁছে দিতে আরম্ভ করলো। বাদলবাবু তো সেই কাজ করলেন। যদিও বাদলবাবুর মুক্ত মঞ্চের নাটকে পলিটিক্যাল দিকটা একটু কম ছিল, একটু কম অংশে সেই জিনিসটা তিনি ব্যবহার করেছিলেন, তিনি রাখতে পারেননি। কিন্তু বাদলবাবু এই চেষ্টাটা করে গিয়েছেন। তার মতে তিনি এই মুক্ত থিয়েটারটা করেছেন। ভারতবর্ষের বহু জায়গায় ঘুরে 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 তিনি এই ছোট 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 মুক্ত থিয়েটারের নাটকের দল তৈরি করেছেন। এর জন্য গভর্নমেন্ট তাকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দিয়েছে, কালিদাস পুরস্কার দিয়েছে, অনেক পুরস্কার পেয়েছেন, অনেক খ্যাতি পেয়েছেন। কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, বাইরে বেরোলে না মারবে এটা যদি কেউ বলে যে আপনি বেরোলে ঠেনাবো, হাসির কথা নয় রে ভাই। এদিন ছিল, কৌশিকরা দেখেনি, কিন্তু আমরা দেখেছি নাটকের নিয়ে কোনো আলোচনা করতে গিয়ে যদি কোনো কথা বলে ফেলে থাকি তাহলে ভুলে বেরোবার সঙ্গে সঙ্গে খপ করে ধরেছে, মন্দবাজি পেয়েছ, তুমি নাটক দেখাচ্ছ, শেক্সপিয়ার মারাচ্ছ। সেদিনও গেছি, সে অন্ধকারের দিন আমরা কাটিয়ে এসেছি, এখনো কাটিয়ে গেছি কিনা জানি না। কিন্তু বাদলবাবু ততখানি অর্থ পলিটিক্যালি কিন্তু কথাবার্তাগুলো নাটকের মধ্যে বলেননি। অন্য নাটক যত যেভাবে ভারতীয় গণনাট্য সংঘ যেভাবে রাজনৈতিক ভাবনা চিন্তাগুলো নিয়ে পথনাটক করতে রাস্তায় নেমে পড়েছে, বাদলবাবু সেভাবে কিন্তু পথনাটক নিয়ে পড়েন। তিনি এটাকে মুক্ত নাটক বলছেন, মুক্ত মঞ্চের নাটক বলছেন, নাম দিচ্ছেন, একটা প্যাটার্ন দিচ্ছেন, কিন্তু জনমানুষের বিশাল ব্যাপক কোনো প্রভাব এইটা ফেলে উঠতে পারেনি। এটা হয়তো বাদলবাবু কপাল, এটা হয়তো তার দুর্দশা, কিন্তু চেষ্টা তো তিনি ত্রুটি করেননি। তিনি তার দিক থেকে চেষ্টা করেছিলেন কিভাবে নাটককে মানুষের কাছে, জনগণের সামনে নাটককে নিয়ে গিয়ে হাজির করা যায়, এবং সেই চেষ্টা তিনি আপ্রাণ করে গিয়েছেন, মৃত্যুর দিন অব্দি করেছেন।
86 বছর বয়সে বাদলবাবু মারা গেলেন। যা এসে গেছে, একটা কথা বলি শেষ করি। এগুলো হচ্ছে ইন্ডিকেশন যে এবার থামুন। আরে বাবা, কারো বাড়িতে গিয়ে রাত্রেবেলা আড্ডা মারছি, খুব একটু রাত হয়ে গেছে, বাড়ির গিন্নি এসে বললে যে 4টে খেয়ে যায়, তার মানে এবার আমরা খাবো, আপনি উঠে পড়ুন। সেটা হচ্ছে এই 2011 সালের 13ই মে বাদল সরকারের মৃত্যু হয়। আর ঠিক সেদিনই 2011 সালের 13ই মে আমাদের এখানে বামফ্রন্ট শাসনের পতন এবং তৃণমূল সরকারের প্রতিষ্ঠা হয়। নমস্কার।